নিচ থেকে ডাক পড়ে প্রীতমের। তাকে তার শ্বশুর ডেকে পাঠিয়েছে গল্প করবে বলে। ইনুকে একা ফেলে প্রীতম নিচে চলে গিয়েছে। ইসি গিয়ে ইনুর পাশে দাঁড়ালো। সেহা আর উজ্জ্বলকে দেখিয়ে বলে, খুব মানাবে তাই না রে? ভীষণ সুন্দর মানাবে। প্রেরণা নিজাম আর ইহানের কথোপকথন নিতে পারছিল না তার, তাই সে উঠল। নিজাম বাধা দিয়ে বলল, হোয়াট হ্যাপেন্ড বিউটিফুল লেডি? তোমার সাথে তো আলাপই হলো না, এর আগেই উঠছ? সামান্য হাসলো প্রেরণা। মুরব্বীর হাত নেড়ে বসতে বলছে তাই আবার বসলো। ইহান আর চোখে ওকে দেখে দৃষ্টি ফিরে গম্ভীর হয়ে রইল। মিজান মাহমুদ হঠাৎ ইহানকে বলে উঠল, তোমাকে ইমিডিয়েটলি বিয়ে করিয়ে দেওয়া উচিত। এত বড় পুরুষ মানুষ এখনও দেবদাস হয়ে ঘুরছ? যে বুঝে না তাকে বাদ দাও, নতুন করিয়া ধরিয়া দেব। উজ্জ্বলের জন্য একটা বিশাল পাত্রীর লিস্ট করেছিলাম আমি, সেগুলোর উপহার স্বরূপ ভবিষ্যৎ সাংসদ ইহান তাজওয়াকে দিব আমি। বলে হেসে উঠেন মিজান মাহমুদ, হাসেন ইহান। তবে খানিক বাদে প্রেরণা দেখে দৃষ্টি দিয়ে কিছুটা আত্মবিশ্বাসের সুরে বলে, বোঝে তো অবশ্যই। আই ক্যান ফিল ছলনা করছে আমার সাথে আর নিজের সাথেও। তড়াক করে এবার লাফিয়ে উঠে দাঁড়ায় প্রেরণা। মেজাজ দেখাতে না পেরে আইঠাই করছে। শুধু বুঝলো না এখান থেকে যাওয়া উচিত। অদূরে বসে থাকা শুদ্ধর হাতে ফোন নিয়ে গেম খেলতে খেলতে খিলখিল করে হাসছে। বিগড়ানো মেজাজ নিয়ে প্রেরণা বলে উঠল, শুদ্ধ এটা কার ফোন? ইহান আঙ্কেল, বলে শুদ্ধ আবারও হেসে কুটি কুটি হচ্ছে গেমস খেলতে খেলতে। প্রেরণা লম্বা শ্বাস ফেলল। ওই লোকটা ছেলেটাকে বিগড়ে দিচ্ছে, লাই দিচ্ছে, নষ্ট করছে। তপ্ত মেজাজ নিয়ে আবারও বকল প্রেরণা, যার ফোন তাকে দাও। আর তুমি এভাবে হাসছো কেন? ইহান অবাক হয়ে কিছুক্ষণ তাকে থেকে বলো, মানে একটা বাচ্চা কিভাবে হাসবে? ডান হাত দিয়ে বাম হাতের আঙুল কসলাচ্ছে প্রেরণা। ও নিজেও জানে না ও এমন কেন করছে, শুধু জানে সে চাইছে না শুদ্ধকে ইহানের সেনের তলে রাখতে। বিপদ হবে ছোট ছেলেটার। তবে রাগ ইহানের উপর চেপেছে, ঝাড়ছে শুদ্ধকে। ইহানের সামনে শুদ্ধকে আরও ধমকালো, শুদ্ধ হোয়াট আই সে। শুদ্ধ হাসছে ফোন নিয়ে। প্রেরণা এগিয়ে যায়, না অনেকটা দেরি করে ফেলেছে সে, ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে। আর না। ইহান তড়াক করে লাফিয়ে উঠে দাঁড়ায় প্রেরণার অমন পদক্ষেপে। ভদ্রমহিলা এখন শুদ্ধকে মারবে নাকি? খুব হতাশ হয় ইহান। তবে মামাকে এগোতে দেখে শুদ্ধ উঠে দাঁড়িয়ে ছোটাছুটি শুরু করে দেয়, যেন ওটা একটা খেলা। প্রেরণা রেগে মেগে ছুটছে, চেঁচাচ্ছে, শুদ্ধ যার ফোন তাকে দেওয়া বলছি। শুদ্ধ এভাবে ছোট না, জায়গাটা পিছিয়ে এলে শুদ্ধ পড়ে যাবে। শুদ্ধ পুলে পড়ে ভিজে যাবে এই অবেলায়। শুদ্ধ থামতে বলছি। ঝপাং করে একটা শব্দ হতে ইরফান ঘুরে তাকালো। ইহান তাকিয়ে আছে থ মেরে। শুদ্ধ দাঁড়িয়ে চোখ দুটো বড় বড় করে রেখেছে। ঠিক তখনই ইনু চেঁচিয়ে উঠল, আরে আপু, সাঁতার জানে না তো, কেউ নামো। পুলটা ওই পাশে গভীর, সে পাশে প্রেরণা পড়েছে। হাত তুলে হাবুডুবু খাচ্ছে শুধু। শুদ্ধ হাত থেকে ইহানের ফোনটা নিচে ফেলে দিল, চেঁচিয়ে উঠল মাম্মা বলে। সেকেন্ডের মাথায় বিশাল কাণ্ড ঘটে গেল। ইহান নামলো পুলে। উজ্জ্বলের পাশ থেকে ছুটে এসে শেয়া নামলো পুলে, আর নামলো ইসিও। পনমি আতঙ্কিত খামছে ধরেছে ইহানের হাত, অস্থির হয়ে বলছে, আপু পড়েছে, আপু পড়েছে। আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনি যান, ভাইয়া তো এখানে নেই। আপু সাঁতার জানে না। তুমি আমার হাত খামছে ধরে রাখলে যাব কিভাবে? পনমি হাত ছাড়তে ইরফান উল্টো আয়েশ করে বসে দৃষ্টি দিয়ে রাখলো পুলে। ইহান 5 কোলে করে প্রেরণাকে তুলল, ওকে সাহায্য করলো সেহা। পানি যথেষ্ট খেয়েছে প্রেরণা, তার শ্বাস বন্ধ হয়ে আসছে। প্রেরণা সাঁতার জানে না, এই তথ্যটি দেরিতে দিয়েছে ইনু, হয়তো এতটা ভুগত না সে।
পূর্ণমী কেঁদে দিয়ে ইরফানকে ঠেলে ঠেলে বলল, কি হলো, যাচ্ছে না? আপুকে উঠান। দাদানের দিকে শান্ত দৃষ্টি দিয়ে রেখেছে ইরফান। দেখছে দাদানের উদ্বিগ্নতা, দেখছে শান্ত গম্ভীর মানুষটার ছটপটানি, চাপিয়ে রাখার প্রাস। হাঁপ ছেড়ে পূর্ণমীকে জবাব দেয় ইরফান, আমার যেতে হবে না, ওখানে যাওয়ার প্রয়োজন নেই, ওখানে কেউ আছে আপুর জন্য। শাড়ির আঁচলটা আগোছালো হয়ে আছে। ইহান ব্যস্ত হাতে ওকে জড়িয়ে ধরল আঁচলে। সেহা গাল চাপড়ে যাচ্ছে। এই আপু, আপু। আচমকা বড় করে শ্বাস ফেলে বেরোনা, তবে ঠিক হতে পারল না, তার সময়ের প্রয়োজন। চোখের সামনে সব কিছু হলদেটে লাগছে, চোখ ব্যথা করছে, মনে হচ্ছে পানি চোখেও ঢুকেছে। হলদেটে আবার দেখল খুব কাছ থেকে একটা শক্ত জল। উদ্বিগ্নতা ঠাসা, তাকে ডাকছে হয়তো। কানেও কি লিটার লিটার পানি ঢুকেছে? ঠিকভাবে শুনছে না কেন প্রেরণা বুঝতে পারলেও তার স্থান এখন আরও বাহুতে। সেভ করার নামে প্রেরণাকে ছুঁয়ে দিল লোকটা। ওই লোকটা, ওই অবুঝ লোকটা প্রেরণার জাত মান সব মিশিয়ে দিল। হতাশ প্রেরণা, খুব হতাশ। ইহান তাজ আর মির্জা প্রেরণাকে ঠিক যেভাবে ধরেছে, যা যা করছে উত্তেজিত হয়ে সাধারণ চোখগুলো অস্বাভাবিক লাগছে। শুধু ইরফান একাই বসে আছে নির্লিপ্ত আর নির্বাক ভঙ্গিতে, সেই দাদানের ছটপটানি দেখছে চেয়েছে। ইসিও পানিতে নেমেছিল হিতাহিত জ্ঞান হারিয়ে উঠে পেটে হাত দিয়ে কাঁপতে কাঁপতে ইনুর পাশে গিয়ে দাঁড়ায়। ইসি ইনু অবাক চোখে বড় দাদানকে দেখে। তারা তো আর যাই হোক অবুঝ নয়। পরপর দুই বোনের দিকে তাকায়। ইসি হিসেব কষে ফেলেছে। তার মনে পড়েছে আলোর কথা। আলো একদিন কথায় কথায় ইসিকে বলেছিল, জানিস ইহানের একটা মেয়ে মনে ধরেছে। মেয়েটির নীল চোখ, একটা নীল চোখে বউ হলে মন্দ হয় না বল? ইনুর মুখটা ফ্যাকাশে। ইসির মুখটা অস্ফুট। সে ইনুকে বলে উঠল, আমি যা ভাবছি তুইও কি সেটা ভাবছিস ইনু? ইনু ঢোক গেলে ওপর নিচ মাথা ঝাঁকায়। দু বোন একই সাথে ঘুরে ইরফানের দিকে তাকায়। ইরফান যেন ওদের দিকে তাকিয়েছিল। চোখাচোখি হতে ইরফান হাসলো, দুর্বোধ্য হাসি। ইনু বারবার ঢোক গিলছে, বিড়বিড় করে বলছে, গালি যা দিয়েছি সব আপুকে দিয়েছি। ইনু ছুটতে ছুটতে নিচে গেল প্রীতমকে ডাকতে। ইহান সরায় না প্রেরণাকে, হুশ খুইয়ে বসে আছে। শুদ্ধ গিয়ে মাম্মামকে ধরে কেঁদে দিতে বলিষ্ঠ এক হাত ওকে আলগে নিল ইহান। ঠিক সে সময় ঋতু এলো ওখানে, হাতে ওর চায়ের কাপ। নিজাম মাহমুদের যেন এনেছিল। পুল সাইডের জটলা দেখে এগিয়ে যেতে ধাক্কা মতো খেল ঋতু। হতবাক হয়ে বড় ছেলেকে আর তার সাথে লেগে থাকা ওই মেয়েটাকে দেখছে। কি আশ্চর্য বিষয়, তার ছেলে তাকে দেখেও সংযত হচ্ছে না, যেন ওই মেয়েটা তার অধিকারের কেউ, পণ নারী নয়। এতটাই বুদ্ধিহীন কবে থেকে হলো তার এত বড় ছেলে? ইসি বিপদ বুঝে মেজমাকে দেখতে পেয়ে ছুটে গিয়ে দাদানকে থেকে সরিয়ে প্রেরণাকে নিজে শক্ত করে ধরল। এইবার ইহানের হুঁশ ফেল, সংকোচে পিছিয়ে গেল, টান হয়ে দাঁড়িয়ে রইল ভেজা শরীরটা নিয়ে। সে আর ইসি মিলে উঁচু করে বসিয়ে দিয়ে প্রেরণার বড় বড় শ্বাস ফেলতে পারল। নিচতলা থেকে ইনু চিৎকার চেঁচামেচিতে ছুটে এলো সবাই। প্রেরণাকে ধরে বসে আছে ইঞ্চিহ। শ্বাস চলছে দ্রুত গতিতে। প্রেরণা প্রীতম ছুটে গিয়ে হাঁটু গেড়ে বোনের সামনে বসে চেঁচায়, আপু কষ্ট হচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। শামিন বলল, ওকে ডাক্তারের কাছে নেওয়া উচিত। হাত দিয়ে ইশারা করে শামিনকে বারণ করলো প্রেরণা। নিজেকে সামলানোর চেষ্টা করেও দৃষ্টি ঘুরিয়ে অদূর টান হয়ে দাঁড়িয়ে থাকা লোকটাকে দেখল। ইহান চোখ নামায় না, মুখ অভিব্যক্তিহীন। আপু প্যানিকড এখনও ভিতরে যেতে পারবেন নাকি? আমি কোলে তুলব? প্রীতমের থেকে দৃষ্টি সরিয়ে আবার প্রেরণা ইহানকে দেখল। নিজের গাল ছুঁয়ে প্রেরণা, ওই লোকের শক্ত হাতটা এই গালে ছিল। মনে আছে প্রেরণার, স্পষ্ট মনে আছে। চোখ
ছেপে জল পড়ছে গড়িয়ে, খেয়াল করলো না কেউ। প্রেরণা হাঁসফাঁস করতে করতে বলে, বাড়িতে যাব ভাই, বাড়িতে যাব। মানে এসব কি কথা? তুমি অসুস্থ? প্রেরণা পরি আর আলো ধমকে উঠে বলে উঠল, ওকে। ইনু এলো 4টা তোয়ালা নিয়ে, একটা প্রেরণা, একটা ইহান, আর 2টো সে আর ইসির জন্য। প্রেরণা পাশে বসে ইনুর মাথা মুছে দিচ্ছে। অদূরে দাঁড়িয়ে থাকা লোকটা এক দৃষ্টে তাকিয়ে দেখছে আর নিজের মাথা মুছে নিচ্ছে। হঠাৎ করে গা কাঁপিয়ে কান্না পেল প্রেরণা, তবে কাঁদল না। চুপচাপ উঠে ভেতরে ঢুকলো। প্রীতম ইনু সাহায্য করল ওকে। ঋতু সুইমিং পুলে এরিয়ায় পা রাখেনি, সে চুপচাপ দরজার কাছে দাঁড়িয়েছিল। ইহান আসতে ওর পথ আলগে দাঁড়ায় সে। ইহান মাম্মার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে রাখতে ঋতু থমথমে মুখে বলল, তুই কেন নেমেছিলি পুলে? কি দরকার ছিল? মেয়ে মানুষ, ওভাবে ধরা কি দরকার ছিল? বোধ হারিয়েছিস? আশ্চর্য হলো ইহান। মাম্মা আর কে তুলতো, সামলাতো? কেন আর কেউ ছিল না? ওরা পারত। আর ইরফান কি করে নামতো? বড় জেঠান হয় ওর, কীভাবে ধরতো? তো তোর কি হয়? চাপা রাখ ঋতুর কণ্ঠে। ইহান থেমে যায় মাম্মার প্রশ্নে, দৃষ্টি ঘুরিয়ে নেয় মায়ের থেকে। ঋতু বলে, ছেলে মেয়ে ওভাবে ধরিস? কুটুমবাড়ির লোকজন মাইন্ড করে বসলে? জবাব দেয় না ইহান, চুপচাপ দ্রুত পায়ে হেঁটে ঘরে ঢুকে দরজাটা লাগিয়ে দেয়। যেন মায়ের চোখ থেকে পালাতে চাইছে। ঋতু সেই বন্ধ দরজার দিকে দৃষ্টি দিয়ে তাকিয়ে থেকে কিছুক্ষণ, তারপর কি মনে করে ছুটে যায় আলোর কাছে। ব্যস্ত ভঙ্গিতে বলে, ও ভাবি, ইহান একবার বলেছিল নাকি তোমার কাছে একটা মেয়েকে ওর মনে ধরেছে? মেয়েটার ব্যাপারে তুমি কি কি জানো? আশ্চর্য হলো আলো। এখন এটা বলার সময় ঋতু? চল নিচে চল। সেহা জামা পাল্টে এলো, আন্টি বদল হবে না বলো? ঋতু তেজ দেখে আলো শ্বাস ফেলে বলছে, অসম্ভব সুন্দরী, বয়সটা একটু বেশি, 28-29, আর চোখ নীল। আমার এত কিছু মনে নেই রে, ছাড়, পথ ছাড় বলেই আলো চলে যায়। সে খুব ব্যস্ত। ঋতু কেমন দুলে উঠল, দেওয়ালে পিঠ থেকে দাঁড়িয়ে জানালার বাইরে দৃষ্টি দিয়ে রাখল। ইসি ঘরে ওয়াশরুমে ঢুকে কল ছেড়ে প্রেরণা দাঁড়িয়ে রইল। এখন সে সহজ স্বাভাবিক, ধীরে ধীরে দেওয়ালে পিঠ ঠেকে দেয়। অবাক বিস্ময় নিজের হাত রেখে নিজের কোমর দেখে। কোথায় কোথায় ছোঁয়া লেগেছে সে বুঝতে পারছে না। তার মনে হলো যেন শওকত খুব বকছে তাকে, বলছে ওসব কি লেগে আছে? ধো। প্রেরণা পানি ছেড়ে ধুলো। এমন পাগল পাগল কেন করছে সে জানে না। আচমকা তার হঠাৎ খেয়াল হলো কিছুক্ষণ আগে তার নাকে একটা ঘ্রাণ লেগেছে, একটা কড়া ঘ্রাণ। যখন ওই লোকটার সাথে সে মিশেছিল, ঘ্রাণটা সিগারেটের, তখন খেয়াল করেনি প্রেরণা। এটা খুবই দুর্লভ ব্র্যান্ড, শওকত ওয়াসিদ খেত এই সিগারেটটা। কোথা থেকে জানি আনিয়ে নিত অর্ডার করে। খুব পরিচিত এই ঘ্রাণটার সাথে প্রেরণা। দীর্ঘ 6 বছর সংসার করেছে ঘ্রাণটার সাথে, যেটা ওই লোকটা থেকে পেয়েছে সে। চুপচাপ মেঝেতে বসে চুল টেনে নিশ্চুপ কাঁদল প্রেরণা। কেন কাঁদল? এত বুঝদার, বেশি বোঝা জ্ঞানী আপা জানে না? শুকনো শাড়ি গায়ে জড়িয়ে বিছানায় বসে আছে প্রেরণা। নিচে সম্ভবত আন্টি বদল হচ্ছে, সে যায়নি সেখানে। তার ইচ্ছে বাড়ি ফেরার, তবে যেতে দেয়নি এই বাড়ির লোক। ইনু এলো এক মগ ধোয়া ওঠা গরম কফি নিয়ে। দরজা দাঁড়িয়ে সে বার কয়েক ভেতরে উকি দিয়ে দেখল শুরুতে 2টো ফাঁকা ঢোক গিলে শেষে ডাকলো, আসবাবু। প্রেরণা চোখ তুলে তাকায়, তবে কিছু বলে না। ইনু ওর হাতে কফি নিয়ে দূরে সরে দাঁড়িয়ে অবাক বিস্ময় নিয়ে দেখতে লাগলো প্রেরণাকে। মনে তার খুব কৌতূহল, দু চোখে বিস্ময়। বড় দাদানের পছন্দের মানুষ, তবে আপু কিভাবে? এটা কিভাবে হয়? কিছু বলবে? প্রেরণার প্রশ্নে চমকে ওঠে ইনু। দুপাশে মাথা নেড়ে ঘন ঘন
তারপর আরও একটা ফাঁকা ঢোক গেলে হন্তদন্ত বেরিয়ে যায় ঘর থেকে। আচ্ছা আপু, সাথে কি দাদানের সম্পর্ক আছে নাকি দাদান একতরফা? আপু কি রাজি হবে? মেজো মা রাজি হবে? ভাবতে ভাবতে সিঁড়ি বেয়ে নামছে ইনু। দুবার উস্টা খেলো যায়ের ফলে। মিজান মাহমুদের ব্লেজারের পকেট থেকে বের হলো দুটি আংটি, একটা উজ্জ্বলের হাতে, একটা শেহার হাতে। বাড়ির সকলে মুখ হাসি হাসি। অবশেষে একটা সুন্দর আয়োজিত বিয়ের সূচনা লগ্নে সাক্ষী হতে পেরেছে সবাই। ইসি বিয়েটা আয়োজিত হলেও আন্টি বদলে ইসি স্বামীর মনোমালিন্য দরুন কেউ ততটা উপভোগ করতে পারেনি অনুষ্ঠানটা। নীল খুলে সে এখন পরেছে সাদা, উজ্জ্বলের নীল শার্ট আর সে আর সাদা সালোয়ার স্যুট মিলেমিশে ওদের পাশাপাশি লাগছে একটা আকাশের মতো। গোটা লিভিং রুম চকচক করছে দুজনের জুটি। পাশাপাশি আর চোখ তুলল দীর্ঘ সময় পরে, দেখলো লোকটি তাকে দেখছে। এতদিনে এতক্ষণে সেহা মাথায় কিলবিল করে উঠল একটা কথা, এই পুরুষ লোকটা এত সুন্দর কেন? পুরুষের এত সুন্দর হতে নেই। ক্লাসে বান্ধবীদের কাছে সেহা রাগী মির্জার গল্প করত, যখন ওরা বলতো তো রাগী মির্জা তো খুব কালো, সেহা হেসে বলতো ভালোই হয়েছে রাগী মির্জা কালো, সংসারটা শান্তি হবে, ইনসিকিউরিট থাকবে না সব সময়। বেশি সুন্দর স্বামী থাকলে মেয়েরা সারা জীবন চলে যায় বেহায়া মেয়েদের নজর কাটতে কাটতে। আজ কপাল ফের এক অতি সুদর্শন লোকের যাই হতে চলছে সে। সেহা হিংসা লাগছে নিজের ওপর, আবার চিন্তা হচ্ছে এই লোক কি খুব অহংকারী হবে? কিরে সেও আন্টি পড়া? ইসিটাকে সেহা মৃদু চমকে উঠে ঘোর থেকে বেরিয়ে দেখল লোকটা তার আঙুলে আংটি পরিয়ে দিয়েছে। অবাক বিস্ময়, সেহা নিজে বা হাত দেখছে, চোখ বড় বড় করে হাত কাঁপছে। সেহার এক পলক চোখ তুলে ওই লোকটাকে দেখল যে তাকিয়ে আছে শান্ত চোখে। ওই চোখে ভীষণ আগ্রহ সেহার জন্য। এমন আগ্রহ দেখানো চোখ দুটো সেহার জীবনে প্রথম। আসলে লোকটা তার প্রতি অনেকটা আশা রেখে এই সম্পর্ক এগোচ্ছে। আন্টি অনামিকা পড়াতে হয় সেহা। লোকটা ভারী স্বর হালকা করে বলা কথাটা সেহা বেশ লজ্জা পেল। ঘোরের মাঝে উজ্জ্বলের তর্জনীতে আংটি পরিয়ে দিচ্ছিল সেহা। নিজাম মাহমুদ হেসে উঠল হো হো করে, বলেন আমার এত সুদর্শন নাতিকে দেখে বারবার ভাবে হুঁশ হারালে তো বিপদ দাদু ভাই। তোমাকে আমার ছন্নছাড়া নাতি হুঁশ ঠিক রাখতে নিয়ে যাচ্ছি, তাকে দেখে দেখে নিজেই হুঁশ খোয়াতে নয়। সেহা মাথা নিচু করে নিয়ে নিজে আন্টিটির দিকে তাকিয়ে থাকে। বুকটা অজানা কারণে অসম্ভব কাঁপছে তার, মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাবে। সে দুলেও উঠল। উজ্জ্বল হতবুদ্ধি হয়ে ওকে ধরল। প্রত্যেক উদ্বিগ্ন দৃষ্টিতে দৃষ্টি মেলায় সেহা। এক পলক তার খুব নিকটে তার ধরে ফেলা মানুষটাকে দেখি রাগী মির্জার দিকে তাকায় সে। পুনমে হাতটা ইরফান ধরে রেখেছে শক্ত করে। সেহা খুব বাসনা জেগে উঠল হঠাৎ। হ্যাঁ, এমন করে কেউ তারও হাত ধরুক, লোকটা যে হোক, ভালোবেসে অমন শক্ত করে হাত ধরা যা যা মিশে থাকে সেসবাই কিছু মিশে থাকুক, ধরুক সে আর হাত, এই লোকটাই ধরুক, এই অপরিচিত লোকটা। সেহা ধীরে ধীরে পরিচিত হোক এই হাত দুটোর সাথে। বিয়ের দিন তারিখ ঠিক হয়ে সেহা উজ্জ্বলে নিজাম মাহমুদ বা সোহানুর ইসলাম শান্ত কেউ চায় না ব্যাপারটাকে বেশি দিন ঝুলিয়ে রাখতে। পরের সপ্তাহ বিয়ে হবে। ছেলে মেয়ে বিয়ের পর 2 মাস কথা বলে বলে সহজ হবে। তারপর কোরবানি ঈদের পরে অনুষ্ঠান করে সেহাকে নিয়ে যাবে উজ্জ্বল নিজের বাড়িতে। বিয়ে না করে এত মেলামেশা শান্তর পছন্দ করছে না। তার মেয়েটা এতিম দুঃখী, হুট করে একটা দুর্ঘটনা ঘটতে কতক্ষণ। সে আপত্তি করেনি বড়দের সিদ্ধান্তে, বরং সে খুশি বিয়ের পর 2 মাস দূরত্ব থেকে লোকটাকে চেনা যাবে, বোঝা যাবে অন্তত, সেই অনুযায়ী নিজের মানসিকতা করতে পারবে। সে আপত্তি করেনি, নিজে উজ্জ্বল এবং আপত্তি করেনি। আন্টি বদলের অনুষ্ঠান প্রেরণা দেখেছে সিঁড়িতে দাঁড়িয়ে চুপচাপ, অসামাজিক সে নয়।
দেখা হয়ে গেল, আবার গিয়ে ইসির ঘরে শুয়ে থেকেছে। রাতে ডিনারে প্রেরণা থাকেনি। ডিনার শেষে উজ্জ্বল মাহমুদ এবং নিজাম মাহমুদ বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। যেতে যেতে উজ্জ্বল সেহার দিকে এক পলক তাকিয়েছে, মুখ ভরা আন্তরিক হাসির লোক। সেহা চোখ নামায়নি, বরং উজ্জ্বলের খুবই নিচু স্বরে বলা কথা, ফোনে কথা হবে শুনে সেহা মাথা ঝাঁকে সম্মতি জানিয়েছে নির্দ্বিধায়। মেহমান বিদায় দিল, তবে প্রেরণা নেমে জেনেছে শুদ্ধ খায়নি, কেউ জোর করে খাওয়াতে পারেনি ওকে। বাধ্য হয়ে প্রেরণা পোলাও ও মাংস মাখিয়ে নিল। মাকে দেখেই অমনি শুদ্ধ ভদ্র ছেলে হয়ে চুপচাপ খেয়ে নিল খাবারটা। খাওয়া শেষে প্রেরণা সকলকে বলে বিদায় নিতে চাইল। আলো আর পরি ওকে ধমকে ধমকে থাকতে বাধ্য করলো আজকে রাতটা। কখনো তো প্রেরণা বেড়ায়নি কুটুম বাড়িতে। প্রেরণা কথাই কেউ শুনল না। শেষটা শামিন আর ইলহাম একটা লম্বা ধমক দিতে চুপ হয়ে গেছে সে। রাত তখন 11টা। শান্ত খেয়ে দিয়ে ঘরে ঢুকে দৌড় লাগালো। ভীষণ আবেগী হয়ে পড়েছে সে এই মুহূর্তে। কাউকে দেখাতে চায় না সে তার এই আবেগ, শুধুমাত্র একজনকে ছাড়া। বিছানায় বসে ফোনের স্ক্রিনে ঈশিতার ছবিটা দেখলো। গলা কাঁপছে। তা বলছে, তুমি দেখেছ ইস্যু পাখি? মেয়ের বিয়ে দিচ্ছি আমি। মেয়ে অ্যারেঞ্জ ম্যারেজ করছি ইস্যু পাখি। আমরা লাভ ম্যারেজ করেছিলাম বলে তুমি সবসময় বলতে না লাভ ম্যারেজ শান্তি নেই, মেয়ে বিয়ে দেবে পারিবারিকভাবে। দেখো সত্যি মেয়েটা বাবার পছন্দে বিয়ে করে নিচ্ছে। কত বুঝদার মেয়েটা আমার। ও কেন কাউকে একতরফা ভালোবাসে? একা একা গুমড়ে মরবে বলো তো? এইসব কি ও ডিজার্ভ করে? আমার চোখে তো কিছুই এড়ায়নি ইস্যু পাখি। এখন বোকা মেয়েটা ভালো থাকুক। আমি যেভাবে মেয়েটাকে বুঝি ওর বর ঠিক ওকে সেভাবেই বুঝুক। নিচে হইচে হচ্ছে। বাড়ির লোকগুলো ছেলেদের নিয়ে বসেছে বিয়ের আলোচনা পাড়তে। প্রেরণা আরেক বাড়ির পারিবারিক আমেজের মধ্যে তৃতীয় পক্ষ হতে চায় না। তাকে শুতে দেওয়া হয়েছে নিচতলায় গেস্ট রুমে। সে শুদ্ধকে দুধটা খাইয়ে সেখানে চলে যায়। শুধু দুধ খাবে না তাই ছোটাছুটি করছে, আর প্রেরণা দুধের গ্লাস নিয়ে ঘুরছে ওর পিছু পিছু। খপ করে ইহান ধরে ফেলল শুদ্ধকে, ধরেই কোলে ওঠালো। বাড়ির সবাই যখন কথায় ব্যস্ত, তার মাঝে ঋতুর চোখে ওই দৃশ্যটা এড়ায় না। সে এক ধ্যানে দেখছে ওদের তিনজনকে। প্রেরণা দাঁড়িয়ে গেল, তার এগোলো না সে। শুদ্ধ গাল টিপে দিয়ে ইহান বলতে থাকে, মাম্মা অসুস্থ না খুব? মাম্মাকে কেউ এত কষ্ট দেয়? কিন্তু আমি ওটা খাবো না। কেন? ওটা মজা না। দুধ তো মজা না। এটা সত্যি বলছো? তবে দুধ খেলে কি হয় জানো? কি হয়? ইহান আঙ্কেলের মতো মার্সেল হয়। শুদ্ধ চোখ বড় বড় করে তাকিয়ে আছে, বিস্ময় নিয়ে বলে, দুধ খেলে এমন মার্সেল হয়? জি, রোজ এক গ্লাস। যে বাচ্চা দুধ ফাঁকি দেয় সে কখনো এমন হতে পারে না। শুদ্ধকে ভুজুং ভাজুং বুঝিয়ে প্রেরণার দিকে শান্ত গভীর চোখ দুটো দিয়ে তাকায় ইহান। প্রেরণা আইঠাই করে উঠে চোখ নামিয়ে নেয়। ইহান অস্পষ্ট চোখে ধীরিম আওয়াজে বলে, ওটা আমার হাতে দিন। আপনি শুদ্ধকে আমার কাছে দিন। স্পষ্ট জবাব প্রেরণার। ইহান ওকে চেয়ে চেয়ে দেখলো মিনিটখানেক। বলল, কিন্তু শুদ্ধ তো যাবে না। আপনি বরং আমাদের কাছে আসুন। প্রেরণা চমকে উঠে এলোমেলো দৃষ্টি ফেলে আশেপাশে সবাই যে যার কথাতে ব্যস্ত। এই লোকের মাথা ঠিক নেই একেবারে। এর অস্বাভাবিক আচরণ কারো চোখে পড়তে খুব একটা দেরি হবে না। প্রেরণা বদনাম হতেও খুব একটা দেরি নেই। প্রেরণা বড় দীর্ঘশ্বাস ফেলে টেবিলের ওপর দুধের গ্লাসটা রেখে চলে যায়। ইহান সামান্য হেসে গ্লাসটা তুলে শুদ্ধকে খাইয়ে দিচ্ছে এবং শুদ্ধ খাচ্ছ। আবার ইহান বলছে, হ্যাঁ, গুড বয়, দ্যাটস মাই বয়। ঋতু থমথমে মুখে শুধু দেখতে যাচ্ছে ছেলেকে। এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত দিয়ে খামচে ধরে রেখেছে শাড়ির আঁচল। ইরফানকে ধরে টানতে টানতে ছাদে নিয়ে যাচ্ছে ইনু আর ইসিম। ওদের গতির সাথে পেরে না উঠে ইরফান ধমকে উঠল ইসিকে, হচ্ছেটা কি? এভাবে হাঁটছিস কেন? মঈন ভাইয়াকে ফোন করব? ইন্দ্রিয়াও জবাব না দিয়ে ওকে ঠেলে ছাদে নিয়ে দরজা লাগিয়ে দরজার
ঠেস দিয়ে দাঁড়ায়, শক্ত গলায় বলে, আগে বল দাদানের পেটে কি চলছে? দাদানের পেটে কি চলছে সেটা আমি কি করে জানবো? একটা অ্যান্ডোস্কোপি করিয়ে দেখ, বলেই উচ্চস্বরে হেসে উঠল ইরফান। ইনু ইসি সেই হাসিতে তাল মেলায় না। ইসি কপাল কুঁচকে বলতে থাকে, তবে তুই অমন করে তখন হাসলি কেন পুলে? আমি নর্মালভাবে হাসলেও তোদের কাছে মনে হয় রহস্য করছি। এই আমাকে তোরা সহজভাবে কবে নিবি বল? বলে ইরফান গিয়ে ছাদের রেলিং ধরে দাঁড়ায়। ইনু আর রাগ ঢাক রাখল না, কাচুমাচু মুখ করে বলো, দাদান আপুকে পছন্দ করে তাই না মেজো দাদান? এইবার আমার সংসার অশান্তি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। ইরফান আর চোখে বোনের দিকে তাকিয়ে বলে, দাদান আমার জেঠানকে পছন্দ করলে তোর সংসারে আগুন লাগবে কেন? ও তুমি বুঝবে না, আপু যা রাগী আর জটিল। এই দাদান আপুকে পটাতে পারবে না, উল্টো আমার ননদ আমার স্বামী আমাকে কথা শোনাবে, বলবে আমার একটা ভাইও ভালো না। ইরফান সরু চোখে তাকায়। ইনু ঢোক গেলে বলে, আমি কোনো ঝামেলা চাই না, আর তোর সংসার ঝামেলা হতো বেশিরভাগ সময় তোর কারণে। এসব ব্যাপারে কথা না বলে হয় তোর ননদ আর তোর বর নিশ্চয় তোকে বেঁধে সেধে খোঁজায় না, উল্টো তুই সেধে সেধে ভাইদের হয়ে লড়তে যেতিস। চোখ বড় বড় করে তাকাহিনো অবিশ্বাসী সুরে বলে, যার জন্য করেছিলি সেই বলে চোর। তুমি এখন প্রীতমের সাইড নিচ্ছ? কি ভণ্ড তুমি! হেসে ফেলে ইরফান। ইসি অধৈর্য হয়ে বলে, এই তোদের এই সব আজইরা প্যাচাল রাখ, আমার টেনশন হচ্ছে আমার দাদানের জন্য। এটা সত্যি ইরফান। শেষে প্রেরণা আপুকে মনে ধরল তার। গা ছাড়া ভঙ্গিতে ইরফান বুকে হাত বাঁধল। সেটা আমি কিভাবে বলবো? তোর বড় দাদানকে যে জিজ্ঞেস কর। ও তো সম্ভব না। হইল কিভাবে হবে সেটা বড় দাদানকে গিয়ে বল। আমি তো একজনকে পছন্দ করেছি, সাফ সাফ সবাইকে জানিয়েছি। এখন বড় দাদান যদি নিজের অনুভূতি যক্ষে ধনের মতো লুকিয়ে রেখে বসে বসে বুড়ো হয়, তাতে আমার কি, আমাদের কি বল? তো দাদানের গিয়ে বল, ওই দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখতে পছন্দ মানুষকে, আর রাত্রিবেলা না ঘুমিয়ে ঘুমিয়ে সিগারেট টানতে সে আইবুড়ো থাকলে আমারই ভালো, বাড়ির সব সম্পত্তি আর আমার 15 বাচ্চা পাবে, তখন আমার কোনো লস নেই। বলতে বলতে হাই তুলল ইরফান। ইসি আর ইনু সাংঘাতিক মুহূর্তে পেট চেপে হেসে ফেলল ইরফানের কথায়। তুই শুধরাবি না তাই না ইরু? না। ইসি চিন্তিত মুখ করে বলে উঠল, এটা কখনই হবে না, প্রেরণা আপু রাজি হবে না, দাদান কষ্ট পাবে আবারও। দাদান এটা কী করলো বলো তো? কোন যুক্তিতে এত বড় পদক্ষেপ নিল? যে যুক্তিতে তুই সাইম ভুঁইয়াকে বিয়ে করার স্বপ্ন দেখেছিলি। যুক্তির নাম পীড়িতের ঠেলা। মুখটা থমথমে হয় ইনশিয়ার। ইরফান হাই তুলে বলে, কে কষ্ট পাবে না? ওই মহিলা আওকাত নেই আমার সহজ ভদ্রলোক দাদানকে এড়িয়ে যাওয়ার। দেখবি এমনভাবে দাদানের প্রেমে পড়বে পুরো ইতিহাস হয়ে যাবে। এখন আমি ইনুকে এক কাজ দিতে চাই। ইনু উৎসুক হয়ে তাকায়। কি মেজো দাদান? শার্টের হাতা গুটিয়ে নিতে নিতে ইরফান গুরুগম্ভীর স্বরে বলে, তোর পি ফর প্রীতমের বলে দিবি 2 দিন পর পর জ্ঞানী আবার বিয়ের কথা তুলে আমার দাদানকে যেন ডিপ্রেশনে না দেয়, তাহলে কিন্তু থাবড়া খাবে। আমি চাই না দাদান অধৈর্য হয়ে তুলে আনুক ওই মহিলাকে। আমার ইচ্ছে ওনাদের খুব সুন্দর একটা বিয়ে হবে, আমার দাদান সর্বোচ্চ সুখী হবে। তাই বলে তুমি বোনের স্বামীকে থাবড়া দেওয়ার কথা বলতে পারলে? ঠোঁট উল্টে বলল ইনু। ওর কান টেনে দিয়ে ইরফান জবাব দিল, ওরে বাবালে থাক, কষ্ট পাস না। 2 বোন ভারী দুশ্চিন্তায় পড়ে, সবটা না হয়ে সামলে নেওয়া যাবে। তবে মেজমা? এই প্রশ্নের জবাবে ইরফান হেসে জবাব দিয়েছে, মাম্মাকে সামলে নিতে পারবো আমি, আই গেস। ধুর, সব দুশ্চিন্তা আমার মাথা দিবি। শর্ত, ওদিকে বউটা হয়তো একা একা ভয় পেয়ে কাঁদছে ঘরে বসে। ওদেরকে সরিয়ে দিয়ে ইরফান গটগট করে হেঁটে ছাদ থেকে নিচে নামলো। ঘরের সামনে গিয়ে থামল তার পা। অনিমেষ চেয়ে থাকে ভিতরে। পৌর্ণমীর গায়ে ওড়না খুলে রেখে বিছানায় চাদর দিয়ে কিছু একটা কাজ করছে। আচমকা কারো অস্তিত্ব টের পেয়ে ওড়নাটা তুলে গা ঢেকে বলে, এটা আপনি? দরজা দিয়ে দাঁড়িয়ে পৌর্ণমীর নিখুঁত সৌন্দর্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন ইরফান। নিদারুণ কোমল স্বরে সাড়া দিল, জি।
কে বলেছে ইরফান মির্জা শোধরায়নি? পাল্টানি ইরফান মির্জা ঠিক কতটা পাল্টেছে তা ইরফান মির্জা টের পায় এই মেয়েটির সামনে এলে। কেমন মাথা শীতল হয়ে যায় ওর, নিজের সত্তাকে হারিয়ে বসে থাকে পুরোপুরি। পুনমি সংকোচ নিয়ে বলে, দেখুন না বেডশিটটা পাল্টে দিয়েছি, তবে এটা কি উল্টে বিছিয়েছি আমি? ঠিক বুঝতে পারছি না।